মাই চ্যানেল। তো আজকে স্টোরিটা হচ্ছে একটা রিকোয়েস্টেড স্টোরি আর ইমাজিনেশন বেস। তো তোমরা স্টোরিটা দেখে কেউ অন্তরাত্মায় লাগিয়ে ফেলো না। আর যদি কেউ লাগিয়ে ফেলো তো আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। তো আশা করি তোমাদের ভালো লাগবে স্টোরিটা। আর হ্যাঁ, এটা হচ্ছে ডার্ক রোমান্টিক একটা স্টোরি। ওকে। সিওলের সবচেয়ে বড় কনভেনশন হলে আজ বিয়ে সানাই বাজছে। চারিদিকে আলোর রোশনাই, ফুলের সাজ আর নামি দামি অতিথিদের ভিড়। কিন্তু কনের সাজঘরটিতে যেন নেমে এসেছে এক গভীর বিষণ্ণতা। আয়নার সামনে বসে আছে তে, তার পরনে দামি লাল লেহেঙ্গা, গা ভর্তি হীরের গহনা, কিন্তু চোখে মুখে এক ফোঁটাও আনন্দের লেশমাত্র নেই। কাজল লেপটে আছে কান্নার দাগে। দরজা খুলে ভিতরে ঢুকলেন তের মা ইয়ঞ্জুন। মেয়ের কাঁধে হাত রেখে বললেন, তে, মামার আর কত কান্না করবি, আজ তোর বিয়ে, নিজেকে সামলা। তে মায়ের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, মা, আমি এই বিয়েটা করতে চাই না। আমি সুগা ভাইয়াকে কোনোদিন স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। তোমরা কেন বুঝছো না? ইয়ঞ্জুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই তো নিজেই জেদ করে এই বিয়েটা করতে রাজি হয়েছিস। তে, জঙ্কাকের উপর রাগ করে তুই নিজের জীবনটা কেন নষ্ট করছিস? আর এখন তো অনেক দেরি হয়ে গেছে। তোর বাবা বাহিরে সবার সামনে কথা দিয়ে ফেলেছেন। জঙ্কুকের নামটা শুনেই তের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। জিয়ন জঙ্কুক নামটা শুনলে একসময় তার হৃদয়ে ফুলের বাগান ফুটতো, আর এখন সেখানে শুধুই ঘৃণা আর আগুন জ্বলছে। মাত্র এক সপ্তাহ আগে ভার্সিটির করিডোরে সে নিজের চোখে জঙ্কুককে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। জঙ্কুক তাকে ধোঁকা দিয়েছে, এই বিশ্বাসটাই তাকে পাগল করে দিয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্য এবং জঙ্কুককে কষ্ট দেওয়ার জন্য সে জঙ্কুকের নিজের ভাই সুগাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সুগা তার বাবার কথায় রাজি হয়েছিল ঠিকই, কিন্তু সে মানুষ হিসাবে খুবই ঠান্ডা। চলো মা, লগ্ন বয়ে যাচ্ছে। ইয়ঞ্জুন তের হাত ধরে মণ্ডপের দিকে নিয়ে গেল। মণ্ডপে বসে আছে সুগা, ভাবলে সিনমুখ, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে জিয়ন জঙ্কুক। কালো শুটে তাকে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না, কিন্তু তার চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। সে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই, আছে এক অদ্ভুত হিমশীতল জিজ্ঞাসা আর পাগলামি। জঙ্কুকের ঠোঁটের কোণে ঝুলে আছে এক বাঁকা হাসি, যা দেখে তের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। বিয়ে পড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু তের চোখ বারবার চলে যাচ্ছে জঙ্কুকের দিকে। জঙ্কুক তার পকেট থেকে একটা লাইটার বের করে অন অফ করছে, আর একভাবে তের দিকে তাকিয়ে আছে। তার চোখ বলছে, তুমি শুধু আমার তে, এই বিয়েটা একটা নাটক মাত্র। বিয়ে সম্পন্ন হলো, তখন তে দেখলো জঙ্কুক নিজের হাতের মুঠো এত জোরে বন্ধ করলো যে তার হাত থেকে রক্ত চুইয়ে ফ্লোরে পড়ছে, অথচ তার মুখের হাসিটা বিন্দু মাত্র সরল না। সে নিজের রক্তমাখা হাতটা পকেটে ঢুকিয়ে নিল। এই দৃশ্য কেউ না দেখলেও শুধু তে দেখলো। তার মনে হলো সে কোনো ভুল করে ফেললো না তো। জঙ্কুক কি সত্যিই তাকে ঠকিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? কিন্তু এখন আর ফেরার পথ নেই। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, বিদায়ের পালা। যে হোক মেয়েকে জড়িয়ে ধরে কান্না করলো। নামজুন এসে তের মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুমি আমার মেয়ে তে, জিয়ন ম্যানশনে তোমাকে স্বাগতম। গাড়িতে ওঠার সময় জঙ্কুক এগিয়ে এলো দরজা খুলে দেওয়ার জন্য। তে যখন গাড়িতে উঠছে, জঙ্কুক ফিসফিস করে তার কানের কাছে বলল, ওয়েলকাম হোম ভাবি। খেলা তো সবে শুরু হলো, বাসর রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। জঙ্কুকের গলার স্বরে এমন কিছু ছিল যাতে আত্মাকে কাঁপিয়ে দিল। জিয়ন ম্যানশন, রাত 12টা। বিশাল বেডরুমটা ফুল দিয়ে সাজানো। এটা সুগা আর তের বাসর ঘর। তে বিছানায় এক কোণে জড়সড় হয়ে বসে আছে, তার খুব ভয় করছে। একটু পরেই দরজা খুলে সুগা ভিতরে এলো। সে নিজের শেরওয়ানি খুলে সোফায় ছুঁড়ে মারলো। সুগা তের দিকে না তাকিয়েই বলল, শোনোতে, আমি জানি রাগের মাথায় আমাকে বিয়ে করেছো। আমিও এই বিয়েতে রাজি হয়েছি শুধু বাবার সম্মানের জন্য। আমি তোমাকে স্পষ্টই বলে দিচ্ছি, তোমার আর আমার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। তুমি আমার কাছে শুধু একটা দায়িত্ব। তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো।
কথাগুলো বলে সুগা লাইট অফ করে দিয়ে ব্যালকনিতে চলে গেল সিগারেট খেতে। তে স্বস্তির নিঃশ্বাস ফেললো, অন্তত সুগা তাকে জোর করবে না। সে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের ধকলে কখন যে তার চোখ লেগে এলো সে টেরই পেল না। মাঝরাতে হঠাৎ তের ঘুম ভেঙে গেল। তার মনে হলো কেউ একজন তার খুব কাছে শ্বাস ফেলছে। ঘরের ভিতরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলোয় আবছা কিছু দেখা যাচ্ছে। তে অনুভব করলো কেউ একজন তার উপর ঝুঁকে আছে। তার গরম নিঃশ্বাস তের ঘাড়ে এসে পড়ছে। সুগা ভাইয়া, তে ভয়াত গলায় ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ একটা শক্ত হাত তের মুখ চেপে ধরলো। তে ছটপট করে উঠলো, কিন্তু লোকটার গায়ের শক্তি অনেক বেশি। চুপ, একদম চুপ। পরিচিত সেই কণ্ঠস্বর শুনে তে জমে গেল। এটা সুগা নয়, এটা জংকুক। জংকুকের মুখ থেকে হাত সরালো না, বরং আরো চেপে ধরলো। সে তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কি ভেবেছিলে তে? আমার ভাইয়াকে বিয়ে করলেই তুমি আমার থেকে মুক্তি পাবে। তুমি শুধু আমার, তোমার শরীরে, তোমার আত্মায়, সব জায়গায় শুধু আমার অধিকার। তে কোনো মতে বলল, জংকুক ছাড়ো আমাকে, তুমি পাগল হয়ে গেছো। এটা তোমার ভাইয়ার ঘর। ভাইয়া বেলকনিতে। জংকুক হেসে উঠল, এক পৈশাচিক হাসি। ভাইয়া? ও তো ঘুমের ওষুধ মেশানো উইস্কি খেয়ে সোফায় বেহুশ হয়ে পড়ে আছে। আজ সারা রাত কেউ আমাদের ডিস্টার্ব করবে না, শোন। তে ভয়ে কাঁপতে লাগলো। তুমি আমাকে ঠকিয়েছো, আমি তোমাকে অন্য মেয়ের সাথে দেখেছি। জংকুকের চোখ জ্বলে উঠল অন্ধকারে। সে এক ঝটকায় তের দু হাত বিছানার সাথে চেপে ধরলো। ওটা একটা সেট আপ ছিল, বোকা মেয়ে। আমি চেয়েছিলাম তুমি আমাকে জেলাস ফিল করাও, কিন্তু তুমি সোজা বিয়ে করে ফেললে। সমস্যা নেই, বিয়ে সুগা করেছে ঠিকই, কিন্তু বাসরটা হবে আমার সাথে। না প্লিজ জংকুক, এমন করো না। তে কান্না জড়িত কণ্ঠে মিনতি করলো, কিন্তু জংকুক শুনলো না। সে পাগলের মতো তের গলায় ঘাড়ে মুখ গুজে দিল। তার পরশে ভালোবাসা ছিল না, ছিল এক ধরনের উগ্র অধিকার বোধ আর জেদ। তে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, তাকে খামছে দিল, লাথি মারলো, কিন্তু জংকুকের শক্তির কাছে সে তুচ্ছ। ধীরে ধীরে জংকুকের স্পর্শ বদলাতে লাগলো। তার উগ্রতা কমে গিয়ে সেখানে ভালোবাসার ছোঁয়া লাগতে শুরু করলো। জংকুক তের ঠোঁটে খুব কাছে এসে থামলো, তার চোখে জল। সে বলল, আমি তোমাকে ছাড়া মরে যাবো তে, তোমাকে অন্য কারোর হতে দেব না। তুমি আমাকে ভুল বুঝেছো, কিন্তু আমি তোমাকে প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। তের শরীর অবশ হয়ে আসছিল। জংকুকের প্রতি তার পুরনো ভালোবাসা, রাগ, ঘৃণা আর বর্তমানে এই নিষিদ্ধ উত্তেজনা সব মিলিয়ে একাকার হয়ে গেল। যখন জংকুকের ঠোঁট তার ঠোঁট স্পর্শ করলো, তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো, কিন্তু সে জংকুককে ধাক্কা দিল না, বরং নিজের অজান্তেই তার হাত জংকুকের চুলে চলে গেল। সেই রাতে সেই নিষিদ্ধ অন্ধকারে সুগার উপস্থিতিতেই স্বামীর ভাই আর নতুন বউয়ের মধ্যে তৈরি হলো এক অবৈধ কিন্তু গভীর ভালোবাসার সম্পর্ক। জংকুক প্রমাণ করে দিল, আইনি কাগজে যারই নাম থাকুক, তের ওপর অধিকার দখল শুধু তারই। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. সকাল হওয়ার আগেই জংকুক ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তের কপালে চুমু খেয়ে বলল,
তৈরি থাকো তে, এটা তো শুধু ট্রায়াল ছিল, আমাদের আসল সংসার তো এখন শুরু হবে। তে অন্ধকারে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জানে না সে কি পাপ করলো, কিন্তু সে এটাও জানে জঙ্কুকের ওই স্পর্শের জন্য সে আমৃত্যু অপেক্ষা করতে পারে। সকাল 8টা, জিওন ম্যানসনের বিলাসবহুল ডাইনিং টেবিলে পিনপিন নীরবতা। তে চুপচাপ বসে তার প্লেটের দিকে তাকিয়ে আছে। তার শরীরটা যেন অবশ হয়ে আছে। কাল রাতের ঘটনা এখনো তার মস্তিষ্কে হ্যামারের মতো বাড়ি দিচ্ছে। তার গলার কাছে হাইনেক টপ দিয়ে ঢাকা অংশে এখনো জঙ্কুকের দাঁতের গভীর দাগ গদগদ করছে। সে বারবার ওড়না ঠিক করছে যাতে কেউ কিছু দেখতে না পায়। সুগা টেবিলে সে বসলো, তার চোখ মুখ ফোলা। দেখে বোঝা যাচ্ছে কাল রাতের হ্যাংওভার এখনো কাটেনি। সে কপালে হাত দিয়ে বলল, উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কাল রাতে আমি এত বেশি ড্রিঙ্ক কিভাবে করলাম বুঝতে পারছি না। আমার তো 2-1 গ্লাসে কিছুই হয় না। তের হাত কেঁপে উঠলো। সে জানে সুগা ড্রিঙ্কে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর সেটা কে করেছে তাও তার অজানা নয়। ঠিক তখনই সিস বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে নেমে এলো জঙ্কুক। পরনে ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত সতেজতা। সে সোজা সুগার ঠিক পাশের চেয়ারটায় বসলো, যেটাতে তের সোজাসুজি উল্টো দিক। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ভাবি। জঙ্কুক ভাবি শব্দটা এমন ভাবে উচ্চারণ করলো যেন শব্দটার মধ্যে হাজারটা ব্যঙ্গ আর গোপন ইঙ্গিত লুকিয়ে আছে। তাই জঙ্কুকের দিকে তাকানোর সাহস পেল না, কিন্তু সে টেবিলের নিচে অনুভব করলো জঙ্কুকের পা তার পায়ের সাথে স্পর্শ করছে। তে পা সরিয়ে নিতে চাইলো, কিন্তু জঙ্কুক তার 2 পা দিয়ে তের পা শক্ত করে আটকে ধরলো। সুগা কফিতে চুমুক দিয়ে বলল, জঙ্কুক আজ অফিসে যাবি না? বাবা বলেছিলেন নতুন প্রজেক্টটা তোকে দেখতে। জঙ্কুক একটা আপেলে কামড়াতে কামড়াতে বলল, যাবো তো, কিন্তু আজ তো নতুন ভাবির বউ ভাত। আমি ভাবছি আজ অফিসে না গিয়ে বাড়িতেই থাকি। ভাবিকে কোম্পানি দেওয়া দরকার, তাই না? জঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ টিপল। সুগা সাধারণভাবে বলল, ভালো। তে একা বোর ফিল করবে, তুই থাকলে ভালোই হবে। বেচারা সুগা গুণাক্ষরেও টের পেল না। সে নিজের অজান্তেই বাঘের খাঁচায় হরিণকে পাহারা দেওয়ার দায়িত্ব দিল। দুপুর 12টা, সুগা অফিসে চলে গেছে নামজন্য ব্যবসায়িক কাজে বাহিরে। বাড়িতে শুধু কাজের লোক আর তে নিজের রুমে বসে কাপড় ভাঁজ করছিল। হঠাৎ দরজা লক হওয়ার শব্দে সে চমকে উঠল। পিছনে তাকাতেই দেখলো জঙ্কুক দরজা লক করে পকেটে চাবি ঢোকালো। তুমি এখানে কেন? বের হও আমার রুম থেকে, তের আগে ফুসতে ফুসতে বলল। জঙ্কুক ধীর পায়ে এগিয়ে এলো। এটা আমার ভাইয়ের রুম হতে পারে, কিন্তু এই রুমে থাকা মানুষটা তো আমার। তে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে মিশে গেল। জঙ্কুক, কাল রাতে যা হয়েছে তা একটা ভুল ছিল। আমি ইমোশনাল ছিলাম। তুমি আমাকে ম্যানিপুলেট করেছো, কিন্তু আমি সুগা ভাইয়ার স্ত্রী। এই সম্পর্ক পাপ। জঙ্কুক এসে তের দুপাশে হাত রেখে তাকে দেওয়ালের সাথে বন্দি করলো। তার মুখ তের মুখের কাছে এনে বলল, ভুল? পাপ? তাহলে কাল রাতে যখন আমি তোমাকে স্পর্শ করছিলাম তখন তুমি আমাকে থামাওনি কেন? কেন আমার নাম ধরে রেখেছিলে? তে উত্তর দিতে পারল না। লজ্জা আর অপরাধ বোধে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্লিজ জঙ্কুক, আমাকে মুক্তি দাও। কেন করছো এমন? তুমি তো সেই মেয়েটার সাথে। জঙ্কুক হঠাৎ তের মুখটা চেপে ধরলো। তার চোখ এখন রক্তবর্ণ। ওই মেয়েটা লিজা। ও আমার কাজিন ছিল তে। ও জাস্ট আমেরিকা থেকে এসেছিল, আর ও একটু বেশি ফ্রি মাইন্ডেড। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম কারণ ও খুব ইমোশনাল হয়ে পড়েছিল। আর তুমি তুমি আমাকে একবার জিজ্ঞাসাও করার প্রয়োজন মনে করলে না, সোজা গিয়ে আমার ভাইকে বিয়ের প্রস্তাব দিলে। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকালো। কি বলছো তুমি? ও তোমার কাজিন? হ্যাঁ। জঙ্কুক দেওয়ালে ঘুষি মারলো। আমি চেয়েছিলাম তোমাকে জেলাস ফিল করাতে, যাতে তুমি আমার কাছে ছুটে আসো, কিন্তু তুমি যে এতটা বোকা আর জেদি হবে তা আমি ভাবিনি। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য সুগাকে বিয়ে করলে, তাই না? এখন বোঝো আমি কি করতে পারি। তের ভুল ভাঙলো। সে নিজের জেদের বসে কত বড় সর্বনাশ করেছে। সে জঙ্কুককে ভুল বুঝেছিল, কিন্তু এখন আর ফেরার পথ নেই। তে কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু জঙ্কুক, এখন তো বিয়ে হয়ে গেছে,
আমি সুগার স্ত্রী। সমাজ। জঙ্কুক বাঁকা হাসলো। সে তের গাল স্পর্শ করে বলল, সমাজ দেখবে তুমি সুগার স্ত্রী, কিন্তু এই চার দেওয়ালের ভিতরে তুমি শুধু আমার ডল। সুগা তোমাকে ছোবে না, কারণ আমি সেটা হতে দেব না। আর তুমিও সুগাকে কাছে টানতে পারবে না, কারণ তোমার শরীর এখন আমার বিষে নীল হয়ে গেছে। কথাটা বলে জঙ্কুক থেকে আচমকা করে তুলে নিল। তে চিৎকার করতে চাইলো, কিন্তু জঙ্কুক তার ঠোঁট নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। বিছানায় আছড়ে ফেলে জঙ্কুক বলল, সুগা আজ ফিরতে দেরি করবে, আজ দুপুরটা আমাদের। তে বাধা দেওয়ার চেষ্টা করলো না। তার মনের ফুল ভেঙে যাওয়ার পর জঙ্কুকের প্রতি ভালোবাসা আর অপরাধবোধ তাকে ভিতর থেকে কুড়ে খাচ্ছিল। সে জানতো এটা অন্যায়, কিন্তু জঙ্কুকের উন্মাদ ভালোবাসার কাছে সে বড়ই অসহায়। Lucky, lucky girl. She got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. সন্ধে 7টা। জিওন ম্যানশনে পার্টির আয়োজন করা হয়েছে। তের বৌভাত উপলক্ষে কিছু ঘনিষ্ঠ আত্মীয় আর বন্ধু বান্ধব আসবে। তে একটা গাঢ় নীল রঙের শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু শাড়ির ব্লাউজের ফিতেটা সে কিছুতেই পিছনে বাঁধতে পারছে না। সুগা এখনো অফিস থেকে ফেরেনি। তে খুব টেনশনে পড়ে গেল। নিচে অতিথিরা আসা শুরু করেছে। হঠাৎ আয়নায় সে দেখলো কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। জঙ্কুক, পরনে কালো শার্ট, হাত ফোল্ড করা। হেল্প লাগবে ভাবি? জঙ্কুক মুচকি হেসে জিজ্ঞাসা করলো, না তুমি যাও, কেউ দেখে ফেলবে। তে আতঙ্ক হয়ে বলল। জঙ্কুক কোনো কথা না শুনে তার পিছনে গিয়ে দাঁড়ালো। তার ঠান্ডা হাত তের পিঠের উন্মুক্ত অংশে স্পর্শ করাতেই তে শিউরে উঠল। জঙ্কুক খুব ধীরে সুস্থে ব্লাউজের ফিতেটা বাঁধতে শুরু করলো। তার নিঃশ্বাস তের ঘাড়ে আছড়ে পড়ছে। জঙ্কুক ফিসফিস করে বলল, নীল রঙে তোমাকে খুব সুন্দর লাগছে তে, কিন্তু এই শাড়িটা খোলার সময় আমার বেশি ভালো লাগবে। তে আয়নার ভিতর দিয়ে জঙ্কুকের চোখের দিকে তাকালো। সেই চোখে কামনার আগুন। ঠিক তখনই দরজায় নক পড়লো। তে, তুমি রেডি? বাইরে থেকে সুগার গলা। তের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। জঙ্কুক কিন্তু বিন্দু মাত্র বিচলিত হলো না। সে দ্রুত ফিতেটা বেঁধে দিয়ে তের কানের কাছে বলল, স্বামীর সামনে ভালো বউয়ের মতো অভিনয়টা চালিয়ে যাও, কিন্তু মনে রেখো আসল মালিককে। জঙ্কুক দরজা খুলে দিল। সুগা দাঁড়িয়ে আছে। আরে জঙ্কুক, তুই এখানে? সুগা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। জঙ্কুক স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত দিয়ে বলল, ভাবি শাড়ির প্লেটটা ঠিক করতে পারছিল না, তাই মাকে ডাকতে যাচ্ছিল। আমি বললাম মা ব্যস্ত, আমি ডিজাইনার ফ্রেন্ডদের থেকে যা শিখেছি তা দিয়েই হেল্প করে দিই। অল ডান। সুগা হেসে জঙ্কুকের পিঠ চাপড়ে দিল। থ্যাঙ্কস ব্রো। তে নিচে চলো, সবাই অপেক্ষা করছে। সুগা তের হাত ধরলো। তে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সেই হাসিটা যেন বলছে, এই হাত ধরাটা সাময়িক তে, রাত হলে এই হাতটা আমার শরীরেই খেলা করবে। পার্টি চলছে পুরো দমে, মিউজিক, ড্রিঙ্কস আর আড্ডা।
তে সুগার পাশে দাঁড়িয়ে অতিথিদের সাথে কথা বলছে, কিন্তু তার চোখ বারবার খুঁজছে জংকুককে। জংকুক রুমের এক কোণে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে আর এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তের ফোন ভাইব্রেট করলো। একটা মেসেজ এসেছে, আননোন নাম্বার। মেসেজটা খুলতেই তের হাত থেকে গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। মেসেজে একটা ভিডিও ক্লিপ, কাল রাতে জংকুক আর তের অন্তরঙ্গের মুহূর্তের ভিডিও। যদিও ভিডিওতে অন্ধকার, কিন্তু তাদের গলার স্বর স্পষ্ট। নিচে ক্যাপশন, রাত 12টার পর আমার রুমে এসো, না হলে এই ভিডিওটা সুগার ফোনে চলে যাবে। চয়েস ইজ ইয়োর বেবি। তে ভয়াত চোখে জংকুকের দিকে তাকালো। জংকুক তার গ্লাসটা উঁচিয়ে তেকে চিয়ার্স জানালো। তার মুখে শয়তানি হাসি। তে বুঝতে পারলো সে এক ভয়ানক ফাঁদে আটকে পড়েছে। জংকুক শুধুমাত্র প্রেমিক নয়, সে এখন এক পুরো দস্তুর সাইকো। ভালোবাসার নামে সে তেকে এমন এক নরকে টেনে নামিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সুগে গ্লাস ভাঙার শব্দে চমকে উঠল। তে, আর ইউ ওকে? হাত কেটেছে? তে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভালো মানুষটাকে সে ঠকাচ্ছে, আবার নিজেও জংকুকের ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছে। আমি ঠিক আছি, তে বিড়বিড় করে বলল। কিন্তু সে জানে সে ঠিক নেই। আজ রাতে তাকে আবার জংকুকের কাছে যেতে হবে, নিজের সম্মান বাঁচাতে, সুগাকে বাঁচাতে। তাকে বারবার জংকুকের বিছানায় যেতে হবে। এটাই কি তার ভুলের শাস্তি, নাকি এটাই তার নিয়তি? রাত 1টা, সারা বাড়ি নিস্তব্ধ। পার্টির ধকল সামলে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সুগা ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তের চোখে ঘুম নেই। তার হাতে ধরা ফোনটার স্ক্রিনে জংকুকের সেই মেসেজটা এখনো জলজল করছে। রাত 12টার পর আমার রুমে। ঘড়ি কাটা 1টা ছুঁই। তে জানে সে যদি এখন না যায়, জংকুক যা বলেছে তাই করবে। সুগার ফোনে সেই ভিডিওটা চলে গেলে শুধু তেরই সংসার ভাঙবে না, সুগার সম্মান, তার বাবা মায়ের সম্মান সব ধুলোয় মিশে যাবে। আর সুগা হয়তো এই আঘাত সহ্যই করতে পারবে না। তে ধীরে ধীরে বিছানা থেকে উঠলো, সুগার দিকে একবার তাকালো। লোকটা এত শান্তভাবে ঘুমাচ্ছে, অথচ তার অজান্তেই তার স্ত্রী এক জঘন্য পাপে জড়িয়ে পড়েছে। তে চোখের জল মুছে দরজা খুলে পা টিপে টিপে করিডোরে বেরিয়ে এলো। পুরো বাড়ি অন্ধকার, শুধু দেওয়ালের ড্রিম লাইটগুলো জ্বলছে। জংকুকের রুমটা করিডোরের শেষ মাথায়। তের মনে হচ্ছিল সে কোনো কসাইখানার দিকে এগিয়ে যাচ্ছে। দরজার কাছে গিয়ে তে হাতলটা ঘোরাতেই যাবে, তার আগেই ভিতর থেকে দরজা খুলে গেল। জংকুক দাঁড়িয়ে আছে, তার পরনে শুধু একটা সিল্কের কালো রোব, বুকের অনেকটা অংশ খোলা, হাতে একটা ওয়াইনের গ্লাস। দেরি করে ফেললে জান, আমি তো ভাবছিলাম ভিডিওটা সেন্ড বাটনে ক্লিক করব কি না। জংকুক হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধুই নিষ্ঠুরতা। তে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল। সে জংকুকের পায়ের কাছে এসে বসে পড়ল। প্লিজ জংকুক, ভিডিওটা ডিলিট করে দাও। আমি এসেছি তো, তোমার যা ইচ্ছা করো, কিন্তু সুগা ভাইয়াকে কিছু জানিও না। জংকুক নিচু হয়ে তের চিবুক ধরে তাকে দাঁড় করালো। ছিতে, এভাবে ভিক্ষা চাইছো কেন? তুমি তো আমার রানী, রানীরা আদেশ করে, ভিক্ষা চাই না। সে থেকে 5 কোলে করে বিছানায় নিয়ে গেল। তে বাধা দিল না, সে পাথরের মতো স্থির হয়ে রইল। জংকুক তের চুলের ভাঁজে মুখ গুজে বলল, তুমি কি ভাবছো তে? আমি সত্যি ভিডিওটা ভাইরাল করতাম? আমি তো শুধু তোমাকে আমার কাছে আনতে চেয়েছিলাম। সুগা তোমাকে ছোবে, এটা ভাবলেই আমার মাথার আগুন জ্বলে যায়। তে ফিসফিস করে বলল, তুমি অসুস্থ জংকুক, তুমি সাইকো। এটা ভালোবাসা নয়, এটা জেদ। জংকুক হঠাৎ তের গলা চেপে ধরলো, খুব জোরে নয়, তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। হ্যাঁ, আমি সাইকো, আমি পাগল। কার জন্য? তোমার জন্য। ভার্সিটির ওই ছেলেরা যখন তোমার দিকে তাকাতো, আমার ইচ্ছা করতো ওদের চোখ উপড়ে ফেলি। আর তুমি তুমি কি করলে? আমার ভাইকে বিয়ে করলে, আমার চোখের সামনে অন্য কারো ঘর করছো। জংকুকের গলার স্বর কাঁপছে। সে তের ঠোঁটে এক হিংস্র চুমু আঁকলো। তের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জংকুকের ভালোবাসা আর ঘৃণার এই অদ্ভুত মিশ্রণ থেকে পাগল করে দিচ্ছে। সে জানে না সে জংকুককে ঘৃণা করে, নাকি এই তীব্র অধিকারবোধের প্রতি তার কোনো সুপ্ত দুর্বলতা আছে। সে রাতে জংকুক থেকে এক মুহূর্তের জন্য ছাড়লো না। তার প্রকৃতি স্পর্শে ছিল সুগার প্রতি চ্যালেঞ্জ, আর তের প্রতি এক ভয়ানক আসক্তি।
থেকে ছাড়লো। যাওয়ার আগে জঙ্কুক বলল, মনে রেখো তে, তুমি দিনের আলোয় মিসেস মিন হতে পারো, কিন্তু রাতের অন্ধকারে তুমি শুধুই জিওন জঙ্কুকের। আর যদি পালানোর চেষ্টা করো। জঙ্কুক ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে তের হাতে ধরিয়ে দিল। তাহলে এই বন্দুকের গুলিটা সুগার বুকে বিঁধবে। চয়েস ইজ ইয়োর বেবি। তে কাঁপতে কাঁপতে নিচের রুমে ফিরে এলো। সুগা তখনও ঘুমাচ্ছে। তে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করলো। তার শরীরে জঙ্কুকে দেওয়া অসংখ্য নীল দাগ। সে নিজেকে যতই পরিষ্কার করার চেষ্টা করুক, এই দাগগুলো তার পাপের সাক্ষী হয়ে থাকবে। সকাল 10টা। ব্রেকফাস্ট টেবিলে আজ পরিবেশটা থমথমে। নামজুন খবরের কাগজ পড়ছেন। সুগা কফির মগে চুমুক দিচ্ছে। তে মাথা নিচু করে টোস্টে জ্যাম লাগাচ্ছে। সুগা হঠাৎ তের দিকে তাকিয়ে বলল, তে, তোমার গলার কাছে ওটা কিসের দাগ? মশা কামড়েছে? তে চমকে উঠল। সে দ্রুত ওড়না দিয়ে গলা ঢেকে ফেলল। হ্যাঁ হ্যাঁ, মনে হয় কোনো পোকা কামড়েছে, একটু জ্বলছে। ঠিক তখনই জঙ্কুকে সে টেবিলে বসলো। সে সুগার কথা রেস্ট ধরেই বলল, ভাবি সাবধানে থেকো, আজকাল বিষাক্ত পোকামাকড়ের খুব উপদ্রব বেড়েছে। একবার কামড়ালে বিষ সহজে নামে না। জঙ্কুকের কথায় তের হাত থেকে ছুরিটা পড়ে গেল। ঝনঝন শব্দে সবাই তাকালো। নামজুন কাগজ নামিয়ে বললেন, কি হয়েছে তে? তোমাকে খুব নার্ভাস লাগছে, শরীর খারাপ? না বাবা, আমি ঠিক আছি। তে কোনো মতে বলল। সুগা বলল, আমারও শরীরটা কেমন যেন লাগছে। গত 2 দিন ধরে খুব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে কেউ যেন ঘুমের মধ্যেও আমার উপর নজর রাখছে। আর আজ সকালে দেখলাম আমার গাড়ির ব্রেকটাও যেন কে উল্টো পাল্টা করেছে। ভাগ্যিস গ্যারেজ থেকে বের হওয়ার সময় খেয়াল করেছিলাম, নইলে আজ বড়সড় অ্যাক্সিডেন্ট হতো। তের রক্ত হিম হয়ে গেল। সে ভয়াত চোখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক শান্তভাবে জুস খাচ্ছে, যেন সে কিছুই জানে না। কিন্তু তে জানে এটা জঙ্কুকের কাজ। কাল রাতে দেওয়া সেই হুমকি, সুগাকে মেরে ফেলার হুমকি, সেটা শুধু মুখের কথা ছিল না। জঙ্কুক টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, খুবই ডেঞ্জারাস ব্যাপার ভাইয়া, তোমার সাবধানে থাকা উচিত। আশেপাশে শত্রুর অভাব নেই, কে জানে হয়তো কাছের মানুষই। সুগা অবাক হয়ে বলল, কাছের মানুষ? কি বলছিস তুই? জঙ্কুক হেসে বলল, আরে আমি বিজনেস রাইভালদের কথা বলছিলাম। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? ব্রেকফাস্ট শেষ করে সুগা যখন ফোনে কথা বলতে বলতে বাগানে গেল, জঙ্কুক থেকে করিডোরে একা পেয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। শুনলে তো, আজ শুধু ব্রেক ফেল হয়েছিল, পরের বার স্টিয়ারিং কাজ করবে না। তুমি যদি আমার কথা না শোনো, যদি তুমি পালানোর চেষ্টা করো বা সুগাকে কিছু বলো, তাহলে পরের বার আর ওয়ার্নিং দেব না, সোজা লাশ ফেলে দেব। তে জঙ্কুকের কলার চেপে ধরলো। তুমি দানব, ও তোমার নিচের ভাই, তুমি ওকে মেরে ফেলবে? জঙ্কুক তের হাত সরিয়ে তার গালে হাত রাখলো। ভালোবাসায় আর যুদ্ধে সব জায়েজ তে, আমার তোমাকে চাই। আর তোমাকে পাওয়ার পথে যদি আমার নিজের ভাই বাধা হয়ে দাঁড়ায়, আমি তাকেও সরাতে দুবার ভাববো না। তাই ভালো মেয়ের মতো অভিনয় চালিয়ে যাও। আজ রাতে আবার দেখা হবে। জঙ্কুক চলে গেল। তে দেওয়াল ধরে বসে পড়লো। সে বুঝতে পারছে সে এক ভয়ানক জালে আটকে পড়েছে। সুগার জীবন এখন তার হাতে। সুগাকে বাঁচাতে হলে তাকে জঙ্কুকের এই জঘন্য খেলার পুতুল হতে হবে। কিন্তু কতদিন? সুগার সন্দেহ বাড়ছে, আর জঙ্কুকের পাগলামিও দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। দুপুরবেলা তের মা ইয়ঞ্জন ফোন করেছে। কিরে মা, কেমন আছিস? নতুন সংসার কেমন লাগছে? জামাই ঠিক আছে তো? মায়ের গলার স্বর শুনে তে কান্নায় ভেঙে পড়তে চাইলো, কিন্তু সে নিজেকে সামলে বলল, হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। সবাই আমাকে খুব ভালোবাসে। মিথ্যা, সব মিথ্যা। ফোন রাখার পর তে দেখলো তার রুমের আয়নায় কেউ লাল লিপস্টিক দিয়ে লিখে রেখেছে, লাভ ইউ মাই ডল, বি রেডি ফর নাইট। তে আয়না ভেঙে ফেলতে চাইলো, কিন্তু সে পারলো না। সে জানে এই কাচের টুকরো দিয়ে জঙ্কুক হয়তো সুগার গলায় পুঁছ দিতেও দ্বিধা করবে না। তে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে বাগানে সুগার জঙ্কুক কথা বলছে। সুগা হাসছে, ভাইয়ের কাঁধে হাত রাখছে। সে জানে না এই ভাইটি তার পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত। আর তে, সে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মাঝখানে। হঠাৎ তের মাথায় একটা বুদ্ধি এলো। জঙ্কুক যদি তাকে ব্ল্যাকমেল করতে পারে, তবে তেও তো কিছু করতে পারে। জঙ্কুক তাকে ভালোবাসে, এটাই জঙ্কুকের সবচেয়ে বড় দুর্বলতা। সে সিদ্ধান্ত নিল সে আর ভয়ে কুঁকড়ে থাকবে না। সে জঙ্কুকের এই খেলার নিয়ম বদলাবে। তাকে জঙ্কুকের সাইকোলজি নিয়ে খেলতে হবে।
কিন্তু সে কি পারবে? জঙ্কুকের মতো ধুরন্ধর শয়তানের সাথে পাল্লা দেওয়া কি এত সহজ? রাত 11:30। আজ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন প্রকৃতির কান্না। তেতার ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আজ সে আর কান্না করছে না। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, আর ঠোঁটে লেগেছে এক রহস্যময় হাসি। সে আজ একটা কালো সিল্কের নাইটি পরেছে, যা তার ফর্সা শরীরে এক মোহনীয়তা আভা তৈরি করেছে। চুলে সুগন্ধি স্প্রে করলো সে। গত কয়েক ঘন্টাতে অনেক ভেবেছে। সে বুঝতে পেরেছে জঙ্কুকের মতো পাগলের সাথে শক্তি দিয়ে পারা যাবে না। তাকে হারাতে হলে তার খেলার নিয়মেই খেলতে হবে। জঙ্কুক তাকে চায়, ঠিক আছে, সে নিজেকে জঙ্কুকের হাতে সঁপে দেবে, কিন্তু তার বিনিময়ে সে তার স্বাধীনতা কিনবে। ঘড়িতে 12টার ঢং ঢং শব্দ হতেই সে নিজেই দরজা খুলে বেরিয়ে এলো। আজ আর ভয়ে পা টিপে টিপে নয়, সে রানীর মতো হেঁটে জঙ্কুকের রুমের দিকে গেল। জঙ্কুকের দরজা খোলাই ছিল। জঙ্কুক জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তার পায়ের শব্দ পেয়ে সে ঘুরে তাকালো। তেকে এই বেশে দেখে জঙ্কুকের চোখের চাহনি পাল্টে গেল। বিস্ময় আর কামনার এক অদ্ভুত মিশ্রণ। তুমি আজ নিচে থেকে এসেছো? জঙ্কুক এগিয়ে এসে তের কোমর জড়িয়ে ধরলো। তে জঙ্কুকের গলা টাই ধরে নিচের দিকে টানলো। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না জঙ্কুক? আমি বুঝে গেছি পালানোর কোনো পথ নেই, তাই ভাবলাম যুদ্ধ না করে ভালোবাসাই দিই। জঙ্কুক অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো, কিন্তু তের স্পর্শ তাকে পাগল করে দিচ্ছিল। সে তেকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, তুমি যদি অভিনয়ও করতে, তবু আমি এটাই বিশ্বাস করতে চাই, কারণ আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি। তে জঙ্কুকের চুলে হাত বুলিয়ে বলল, একটা শর্ত আছে জঙ্কুক, ওই ভিডিওটা ওটা ডিলিট করে দাও। আমি চাই না আমাদের মাঝখানের কোনো ভয় বা হুমকি থাকুক। আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। জঙ্কুক কিছুক্ষণ তের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর সে পকেট থেকে ফোনটা বের করে তের সামনে ভিডিওটা ডিলিট করে দিল, এমনকি রিসাইকেল বিন থেকেও মুছে দিল। ফোনটা দূরে ছুঁড়ে ফেলে জঙ্কুক বলল, বিশ্বাস প্রমাণ করে দিলাম, এবার? তে মনে মনে হাসলো। তার চাল সফল হয়েছে, এখন আর তার কোনো ভয় নেই। কিন্তু সে জানতো না বিধাতা আজ রাতের অন্য একটা চিত্র লিখে রেখেছেন। ঠিক সেই মুহূর্তে দরজায় বিকট শব্দ হলো। দুজনে চমকে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে সুগা। তার চোখ দুটো রক্তবর্ণ, হাতে একটা মদের বোতল। সে কাঁপছে, কিন্তু সেই কাঁপুনি ভয় নয়, প্রচন্ড রাগের। সুগা ভাইয়া? তের গলা দিয়ে স্বর বের হলো না। সে দ্রুত নিজেকে চাদর দিয়ে ঢেকে নিল। সুগা চলতে চলতে রুমের ভিতর ঢুকলো। বোতলটা ফ্লোরে আছড়ে মেরে ভেঙে ফেললো। সে চিৎকার করে বলে উঠলো, আমি সব জানি, আমি সব শুনেছি। জঙ্কুক, তুই তুই আমার ভাই হয়ে আমার সাথে এটা করলি? জঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই। সে শান্ত গলায় বলল, তুমি ভুল সময়ে ভুল জায়গায় চলে এসেছো ভাইয়া। তোমার এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কথা ছিল। সুগা পাগলের মতো হাসলো। ঘুমের ওষুধ? আজ আমি ওষুধ খাইনি, কারণ আমার সন্দেহ হয়েছিল। আমার গাড়ির ব্রেক ফেল, আমার শরীর খারাপ লাগা, সব তোর কাজ ছিল। তুই আমাকে তিলে তিলে মারতে চেয়েছিস শুধু এই মেয়েটার জন্য। সুগা তের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। আর তুমি তে? আমি তোমাকে দেবীর মতো সম্মান করতাম, আর তুমি আমার ভাইয়ের সাথে আমার বিছানায়। তে কান্না করতে করতে সুগার পায়ের কাছে গিয়ে বসলো। আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি বাধ্য ছিলাম। জঙ্কুক আমাকে ব্ল্যাকমেল করছিল। জঙ্কুক গর্জন করে উঠলো। সে থেকে সুগার কাছ থেকে সরিয়ে নিজের পিছনে দাঁড় করালো। ওর সাথে কথা বলার কোনো অধিকার তোমার নেই সুগা, ও শুধু আমার। ছোটবেলা থেকে তুমি বাবার ভালোবাসা পেয়েছো, কোম্পানির দায়িত্ব পেয়েছো। আমি কিচ্ছু চাইনি, শুধু তেকে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটাও কেড়ে নিয়েছিলে। সুগার আগে কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা রিভলভার বের করলো। এটা নামজুনের লাইসেন্স করা রিভলভার। তুই শয়তান জঙ্কুক, তোকে আজ আমি শেষ করে দেবো। তুই আমার ভাই হওয়ার যোগ্য না। সুগা বন্দুক তাক করলো জঙ্কুকের দিকে। তে চিৎকার করে উঠলো, সুগা ভাইয়া প্লিজ এমন করো না। জঙ্কুক বিন্দু মাত্র বিচলিত হলো না। সে হাসতে হাসতে সুগার দিকে এগিয়ে যেতে লাগলো। মারো, গুলি চালাও, কিন্তু মনে রেখো ভাইয়া, তুমি গুলি চালালে তে বিধবা হবে না, ও তার আসল ভালোবাসাকেও হারাবে। তুই চুপ কর। সুগার হাত কাঁপছে।
সে ট্রিগারে আঙুল ছোঁয়ালো। মুহূর্তের মধ্যেই জঙ্কুক এক লাফে সুগার উপর ঝাঁপিয়ে পড়লো। দুজনেই মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। রিভলভারটা ছুটকে দূরে পড়ে গেল। জঙ্কুক বয়সে ছোট হলেও শরীরের শক্তিতে সে সুগার চেয়ে অনেক এগিয়ে। সে সুগার গলার উপর পা দিয়ে চেপে ধরলো। জঙ্কুক, ছাড়ো ওকে, ও মরে যাবে। তে দৌড়ে গিয়ে জঙ্কুককে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। জঙ্কুক এক হাত দিয়ে তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখ এখন সম্পূর্ণ ঘোরগ্রস্ত। আজ সব শেষ হবে তে। ও বেঁচে থাকলে আমরা কোনোদিন এক হতে পারবো না। ও আমাদের শান্তি দেবে না। সুগার নিঃশ্বাস নিতে পারছে না, তার মুখ নীল হয়ে যাচ্ছে। সে হাতড়ে দূরে পড়ে থাকা রিভলভারটা ধরার চেষ্টা করলো। তে দেখলো জঙ্কুক সুগাকে মেরেই ফেলবে। সে আর সহ্য করতে পারলো না। সে দৌড়ে গিয়ে রিভলভারটা তুললো। থামো জঙ্কুক, সরে যাও ওর উপর থেকে। তে চিৎকার করে বন্দুক তাক করলো জঙ্কুকের দিকে। জঙ্কুক থমকে গেল। সে ধীরে ধীরে সুগার গলা থেকে পাটা সরালো এবং তের দিকে তাকালো। তার মুখে এক বিষাদমাখা হাসি। তুমি আমাকে গুলি করবে তে? তোমার জঙ্কুককে? তুমি ওকে মেরে ফেলছিলে। আমি খুনিকে ভালোবাসতে পারি না। সুগা কাঁচতে কাঁচতে উঠে বসলো। সে দেখলো তে জঙ্কুকের দিকে বন্দুক তাক করে আছে। সুগা ভাবলো এটাই সুযোগ। সে পকেট থেকে একটা ফোল্ডিং নাইফ বের করে আচমকা জঙ্কুকের দিকে টেনে গেল। জঙ্কুক সাবধান বলে তে চিৎকার করে উঠলো। বন্দুকের কান ফাটানোর শব্দে পুরো ঘর কেঁপে উঠলো। জঙ্কুক অক্ষত দাঁড়িয়ে আছে। সুগার হাত থেকে ছুরিটা পড়ে গেল। সে অবাক হয়ে নিজের বুকের দিকে তাকালো। সেখানে লাল রক্তের ধারা। তার হাত থেকে ধোঁয়া ওঠা বন্দুকটা খসে পড়লো। সে জঙ্কুককে বাঁচাতে গিয়ে নিজের অজান্তেই ট্রিগারে চাপ দিয়েছে। গুলিটি জঙ্কুকের বদলে সুগার বুকে বিঁধেছে। সুগা অস্ফুট স্বরে তের নামটা উচ্চারণ করে ফ্লোরে লুটিয়ে পড়লো। তে কান্না করতে করতে পাগলের মতো সুগার কাছে ছুটে গেল। সুগার শরীর নিথর হয়ে আসছে। জঙ্কুক দ্রুত গিয়ে তেকে জড়িয়ে ধরলো। শান্ত হও তে, শান্ত হও। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি খুনি। আমি সুগা ভাইয়াকে মেরে ফেলেছি। তে জঙ্কুকের বুকে মাথা রেখে আর্তনাদ করে উঠলো। জঙ্কুক তার মুখটা তুলে ধরলো। না, তুমি মারোনি। এটা সেলফ ডিফেন্স ছিল। ও আমাকে মারতে আসছিল। তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আমাকেই ভালোবাসো। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। ঘরে মেঝেতে সুগার মৃতদেহ রক্তের সাগরে ভাসছে। আর সেই রক্তের উপর দাঁড়িয়ে জঙ্কুক তার ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে আছে। এক বছর পর ইউরোপের এক নির্জন পাহাড়ি শহরে একটা সুন্দর ভেলা। বেলকনিতে দাঁড়িয়ে আছে তে। তার কোলে 1 মাস বয়সী ফুটফুটে একটা ছেলে। বাচ্চার চোখগুলো একদম জঙ্কুকের মতো। সে এখন আর আগের মতো চঞ্চল নেই। সে খুব শান্ত হয়ে গেছে। মাঝে মাঝে রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। কিন্তু তখন জঙ্কুক তাকে বুকে জড়িয়ে ধরে রাখে। সুগার মৃত্যুটাকে একটা ডাকাত দলের হামলা হিসাবে সাজানো হয়েছিল। জঙ্কুকের বাবা নামজুন শোক সামলাতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান। আর মা ইয়ঞ্জুন এখনো জানেন না তার মেয়ে তার জামাইয়েরই খুনি। জঙ্কুক তার বাবার সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে তেকে নিয়ে এই অজানা দেশে চলে এসেছে। পিছন থেকে জঙ্কুক এসে তেকে জড়িয়ে ধরলো। সে বাচ্চার কপালে চুম খেয়ে বলল, কি ভাবছো জান? তে মলিন হেসে বলল, ভাবছি পাপের ওপর গড়ে ওঠা সংসার কি কখনো সুখী হতে পারে? জঙ্কুক তের ঘাড়ের কাছে মুখ গুজে বলল, পাপ পুণ্য জানি না তে। আমি শুধু জানি তুমি আমার। আমাদের ভালোবাসা একটু আলাদা, একটু নীল, একটু বিষাক্ত, কিন্তু এটাই আমাদের সত্য। তে আকাশের দিকে তাকালো। মেঘ কেটে রোদ উঠেছে। সে হয়তো কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না, কিন্তু জঙ্কুকের এই উন্মাদ ভালোবাসার খাঁচা ছেড়ে সে কোথাও যেতেও পারবে না। সে এখন জঙ্কুকের আজীবনের জন্য। এভাবে শেষ হলো এক রক্তক্ষয়ী ভালোবাসার গল্প, যেখানে ভালোবাসা পেতে গিয়ে ঝরে গেল রক্ত আর বেঁচে রইল এক বিষাক্ত আসক্তি।